স্বাগতম, নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একেবারেই কলকাতার খেলার মাঠের কেচ্ছা। কেচ্ছা না বলে গন্ডগোলও বলা যেতে পারত, কিন্তু কেচ্ছা বলা হচ্ছে এই কারণে যে সেটার জন্য কিন্তু অনেকাংশেই দায়ী ছিল তৎকালীন সরকারের একটি অংশ, এবং তাদের নিষ্প্রভ অবস্থার জন্য কিন্তু অনেকগুলো পরপর গন্ডগোল হয়ে গিয়েছে। কখনো ইডেনে, কখনো বা যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু মূলত ইডেনেই যত কিছু গন্ডগোলের সাক্ষী থেকেছে 16ই আগস্টের মতন। দেখুন, বাঙালি হচ্ছে গিয়ে ক্রিকেট ফুটবল প্রেমী, এবং বললে আপনারা বিশ্বাস করবেন না যে ক্রিকেটের ক্ষেত্র থেকে যদি বলা যায় তাহলে আগে 5টা মাঠে ক্রিকেট খেলা হতো। মানে আমরা আমাদের ছেলেবেলায় যখন ক্রিকেটের সম্বন্ধে শুনতাম, 5টার বেশি 6টা মাঠে হতো না, কোনোভাবেই হতো না। ওয়ান ডে আসার পর কিছু কিছু মাঠে হতো, কিন্তু তখনও ডে লাইটে খেলা হতো, মানে তখনও ফ্লাড লাইটের ব্যাপারই আসেনি, সাদা ড্রেসেই ওয়ান ডে খেলা হতো। তো এই 5টা মাঠ হচ্ছে গিয়ে যথাক্রমে দিল্লির ফিরোজ শাহ কোটলা, এখন যেটার নাম পাল্টে গেছে। দ্বিতীয়টি হচ্ছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, এবং গ্রিন পার্ক স্টেডিয়ামে ধরুন খেলা হতো ঠিকই, কিন্তু তৎকালীন উত্তরপ্রদেশের কোনো খেলোয়াড়কে গ্রিন পার্কে পাওয়া যেত না। কিন্তু কেন খেলা হতো সেটা আমি জানি না, কিন্তু গ্রিন পার্ক স্টেডিয়ামটা ব্রিটিশদের আমল থেকেই খুব ফেভারিট একটা স্টেডিয়াম ছিল বলে শোনা যায়। কলকাতার ইডেন গার্ডেনে পঙ্কজ রায় খেললেও, বা পরবর্তী অধ্যায়ে সৌরভ তো খেলেইছেন। এই 60, 70, 80 দশকে ইডেনে যে খেলা হতো, বাঙালি কোনো খেলোয়াড়কে পাওয়া যেত না। একবার বোধহয় সুব্রত গুহ খেলেছিলেন, ব্যাস, দ্যাটস অল। আর বম্বের ওয়াংখেড়ে স্টেডিয়াম তখন ছিল না, তখন ব্র্যাবন স্টেডিয়ামে খেলা হতো। অনেক পরে ওয়াংখেড়ে স্টেডিয়াম দ্বিতীয় স্টেডিয়ামটি হয়। ব্র্যাবন স্টেডিয়ামটা চমৎকার স্টেডিয়াম। আর সবশেষে চেন্নাইয়ের স্টেডিয়ামের আগে কোনো নাম ছিল না, পরবর্তী অধ্যায়ে চিন্নাস্বামী বা চিদম্বরম এই ধরনের নামঠাম ইত্যাদি হয়। কেন? বম্বের প্লেয়ার তো ঠাসা থাকতো, দিল্লির প্লেয়ারও ঠাসা থাকতো, চেন্নাইতে তামিলনাড়ুর খেলোয়াড়ও থাকতো। তার পরবর্তী অধ্যায়ে আরো অনেকগুলো মাঠটার তৈরি। কিন্তু ইডেনের কথাই বলছি এই কারণে যে একটা কথা ছিল তখন বিশ্ব ক্রিকেটে, যে ইডেনে না খেললে কিন্তু জাতে ওঠা যায় না। তো এই ইডেনে আগে ছিল দুরকম ধরনের টিকিট। ইডেনে আগে কিন্তু এই ধরনের এই ক্লাব হাউস ছিল না। ওই নিচে একটা বসাস, ভারী সুন্দর ছিল তখনকার ব্রিটিশ টাইমের ইডেনের চেহারাটা ভারী সুন্দর ছিল। ক্লাব হাউস যেখানে ছিল সেখানে বেশ গাছরা দিয়ে বেশ একটা মানে বিদেশি প্যাভিলিয়নের মতন একটা প্যাভিলিয়ন ছিল। তার ডান দিকে ছিল সিএবি মেম্বারশিপ, আর বাদিকে ছিল সিএবি লাইফ মেম্বার, এরকম গোছের একটা ব্যাপার। আর বাকি সমস্ত জায়গাতে ডেলি টিকিট বিক্রি হতো। আমি বলছি 60-এর দশক বা 50-এর দশক, সেগুলো তো আমার দেখা হয়নি। 5 টাকা 10 টাকার বেশি টিকিটের দাম ছিল না। আর সিজন টিকিট কিছু বিক্রি হতো ঠিকই, কিন্তু সেটা নামমাত্র। প্রথম গন্ডগোলটা হয়, আপনাদেরকে বলি, ভীষণ গন্ডগোল হয়েছিল। সেটা হচ্ছে সাম টাইম অফ 67 ডিসেম্বর। ইডেনে খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের। পাতাওদি ক্যাপ্টেন এদিকে, ওদিকে তো সোবার্স। হঠাৎই দ্বিতীয় বা তৃতীয় দিনে বিরাট গন্ডগোল, এবং গন্ডগোল এমন মানে আগুন লাগিয়ে দেওয়া হলো ইডেনে। এবং তখন দেখা গিয়েছিল, তখন যারা বাইরে থেকে খেলতে আসতেন, এত তো 5 স্টার হোটেল ছিল না, এই গ্র্যান্ড হোটেলে তারা উঠতেন না, উঠতেন গ্রেট ইস্টার্ন হোটেল থেকে ইডেনে চলে আসতেন। এমন একটা অবস্থা হলো যে দেখা গেল যে হল, তারপরে আপনার দলের অন্য খেলোয়াড়রা তাদের মানে জাতীয় পতাকা নিয়ে রেড রোডের উপর দিয়ে দৌড়াচ্ছে হোটেলের দিকে। একদিন একটা বেলা খেলা কিন্তু বন্ধ ছিল, যদিও পরবর্তী অধ্যায়ে খেলাটা তাদেরকে অনুরোধ করে চালানো হয়েছিল, কিন্তু সেটা একটা নক্কারজনক ঘটনা ছিল। বেশ, সেটা না হয়ে গেল, ভারত হেরেছিল। আবার দ্বিতীয় গন্ডগোলটি হয় 69-এ যে গন্ডগোলটা হয় সেটাও কিন্তু বেশ একটা কেলেঙ্কারিযুক্ত ব্যাপার হয়েছিল। সেটাও ডেলি টিকিটের লাইনে এমন গন্ডগোল হয় যে সেখানে মৃত্যু পর্যন্ত হয়েছিল। এই 69-এর পর থেকে ডেলি টিকিটটা বন্ধ করে দেওয়া হলো, যে না, আর ডেলি টিকিট করা যাবে না।
কিন্তু এই গাফিলতিটা কিন্তু সম্পূর্ণ তৎকালীন সরকারের ছিল। একটা তো বোধহয় প্রফুল্ল সেনের সময় ছিল, আর একটি যুক্ত ফ্রন্ট মানে এই জ্যোতিবাবুদের একটা টেম্পোরারি টাইম ছিল। এরপরে ক্রিকেটের গন্ডগোল কিন্তু দীর্ঘদিন তেমনভাবে শোনা যায়নি। শোনা গেল যেটা, সেটা হচ্ছে 1996 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হচ্ছে, ভারত বনাম শ্রীলঙ্কা। দুটো টিমই যথেষ্ট ভালো ছিল। মোহাম্মদ আজহারউদ্দিন ছিলেন ভারতের অধিনায়ক। আমি জানি না, ইডেনের একটা রীতি আছে যে যারা টসে জিতে আগে ব্যাট করে তারা জেতে। ডে অ্যান্ড নাইট খেলা ছিল, কালার ড্রেস। সেখানে জানি না কোনো কারণে যে আজহারউদ্দিন টসে জিতে ফিল্ডিং নিলেন, তখনই কিন্তু অনেকেই বলেছিলেন যে ভারতের হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেল, এবং তাই হলো। সেবার কিন্তু শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, লাহোরে ফাইনাল হয়েছিল। কিন্তু আমি জানি না যে কোনো কারণেই হোক সেই ম্যাচটাতে এমন একটা ব্যাপার হলো যে হঠাৎ করে ভারতের উইকেট পড়তে আরম্ভ করলো ধারাদ্বার করে, এবং খুব জঘন্যভাবে তারা উইকেট হারাতে আরম্ভ করলো। এবং এই উইকেট হারানোর ফলে একটা সময় বিরাট গন্ডগোল লেগে গেল। দর্শকরা বোতল ফোতল ছুঁড়ে যাচ্ছে তাই অবস্থা করলো। ফলে তখন মোটামুটি ভালো ব্যাটসম্যানরা সব আউট হয়ে গেছে। বিনোদ কাম্বলে তিনি খেলছিলেন উল্টো দিকে, মানে রান তোলা যাবে না এই অবস্থায় খেলা বন্ধ হয়ে গেল। এবং আইসিসির রুলস অনুযায়ী যে দেশের যে মাঠে খেলা বন্ধ হবে তাদের বিরুদ্ধে কিন্তু রান মানে ইয়েটা যাবে, ফলাফল তাদের বিরুদ্ধে যাবে। ফলে খেলা অমীমাংসিত থাকলো, কিন্তু ভারতকে হারিয়ে দেওয়া হলো নিয়ম মাফিক। এবং ঠিকই, ভারত খেললেও হারত। তো এটা একটা নক্কারজনক ঘটনা ঘটেছিল। আরেকটা ঘটনা ঘটেছিল, খুব সম্ভবত তখন তেন্ডুলকার খেলছেন, সৌরভ গাঙ্গুলিও খেলছেন আজহারউদ্দিনের অধিনায়কত্বে। হঠাৎ পাকিস্তান টিমের সঙ্গে খেলা হচ্ছে, হঠাৎ একটা ধাক্কাধাক্কিতে সচিন তেন্ডুলকার রান আউট হয়ে গেল, এবং আগুন জ্বলে যেত সেদিনকে। বোতল ছুঁড়ে টুড়ে একটা যাচ্ছে তাই অবস্থা। মাঠ একেবারে গরম যে কেন সচিনকে আউট দেওয়া হলো, কেন আম্পায়ার এই ধাক্কাতে সচিন পড়ে গেছে তাকে সেই অ্যাডভান্টেজ দেওয়া হলো না। খেলা প্রায় বন্ধ হয়েছিল। পরে মন্ত্রী সুভাষ চক্রবর্তী সচিন তেন্ডুলকারকে নিয়ে সারা মাঠে ঘুরলেন এবং সচিন তেন্ডুলকার হাত জোর করলেন, তাতে খেলা হলো বটে। কিন্তু লাস্ট ডে মানে 5th ডে, সেদিনকে অবশ্য ভারত হেরেছিল। 5th ডেতে একটি লোকও ছিল না মাঠে, শূন্য মাঠে খেলা হয়েছিল। এটাও কলঙ্কও বটে। এরপরে কিন্তু আমরা আর ইডেনে সেরকম ধরনের কোনো নক্কারজনক ঘটনা দেখিনি। দেখেছি একটা, সেটা একটা অন্য ধরনের। সেটা হচ্ছে যে চোখের মণি সৌরভ গাঙ্গুলিকে গ্রেগ চ্যাপেল খুব কায়দা করে দল থেকে আউট করে দিলেন। এবং সেটা ঘটনাটার মধ্যে সৌরভের বিদায় নেওয়াটা বাঙালি ভালোভাবে নিতে পারে। আজকেও সৌরভ বাংলার গৌরব ইত্যাদি, এই ব্যাপারটা তো আছে। সামটাইম অফ 2004-05 সৌরভ টিমে নেই, দলের অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং কোচ হচ্ছে গিয়ে গ্রেগ চ্যাপেল। তো সেই ঘটনাতে একটা মারাত্মক ব্যাপার হলো যে আগে থেকেই পত্রপত্রিকা এত গরম খাইয়ে দিল দর্শককে। আমি ছিলাম সেদিনকে মাঠে, যে সমস্ত ইডেনের দর্শক সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতে আরম্ভ করলো। প্রথমে ব্যাট করেছিল ইন্ডিয়া, এত চিৎকার শুরু হলো, মানে ইন্ডিয়া খেলছে না পাকিস্তানি টিম খেলছে বোঝা গেল। মানে এক একজন ইন্ডিয়ান প্লেয়ার আউট হচ্ছে এবং উচ্ছ্বাসে ফেটে পড়ছে ইডেন। এবং রাহুল দ্রাবিড় আউট হওয়ার পর তো মানে করতালিতে ফেটে গেল। একমাত্র সচিন তেন্ডুলকার আউট হওয়ার পর চুপ মেরেছিল দর্শক। আর যখনই সাউথ আফ্রিকা তারপরে ব্যাট করতে নামলো, কোনো উইকেট না হারিয়েই পুরো মানে রানটাকে তোলা হয়েছিল, এবং টোটাল সাউথ আফ্রিকাকে সাপোর্ট করা হলো। টুকটুক টুকটুক 100 কত রান বেশ হয়েছিল মনে নেই এখন। এবং তারপরে সেই চ্যাপেল এই ইঙ্গিত করেছিলেন, যেটা এখনো কলঙ্কিত ইঙ্গিত, এবং সেখানে ইন্ডিয়া হেরেছিল। তার পরের খেলাটাই ছিল মুম্বাইতে। রাহুল দ্রাবিড় এবং ফুল টিম মুম্বাইতে পৌঁছে বলল, উফ বেঁচে গেছি, ভারতে ফিরলাম। অর্থাৎ ইডেনকে ভারতের বাইরে একটি দেশ বলে। অবশ্য এই কেলেঙ্কারি কিন্তু এর আগেও খেলার মাঠে হয়েছে, কাশ্মীরে একবার হয়েছিল, ভারতের বিরুদ্ধে সমস্ত দল ছিল, একবার আসামে হয়েছিল গুয়াহাটিতে খেলার সময় হয়েছে। আর ফুটবল আরেকদিন বলবো, আজ নয়। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো
জানাবেন। নমস্কার।